This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিশেষ করে যারা সুন্দরবন এলাকায় থাকেন, এবার কি সুন্দরবনের জলপথ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা? বাংলাদেশের অস্থিরতার সুযোগে সুন্দরবন হয়ে বাংলায় ঢোকার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। উদ্বেগ বাড়াচ্ছে সুন্দরবনের নদীপথ সীমান্ত। ছুটে এলেন ডিজি, দিলেন বাড়তি সতর্কতা নির্দেশ। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্তের কাছে যাই। সায়ন্ত, ডিজি কেন ছুটে এলেন? এটা কি রুটিন কোনো ভিজিট নাকি কোনো তথ্য পেয়েছিলেন তিনি? এক, দু নম্বর, কি কি নির্দেশ দিয়েছেন তিনি? দেখো শুভজিৎ, সুন্দরবন এলাকায় নদী পথে অর্থাৎ নদী যে জলসীমান্ত রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে, তার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 68 কিলোমিটার। এই 68 কিলোমিটারের প্রায় পুরোটাই হচ্ছে এই জলপথ বা বোটের মাধ্যমে নজরদারি চালায় বিএসএফ। যেটা বিএসএফ সূত্রের খবর, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠক হয়, যে বৈঠকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তরফে এক সতর্কবার্তা দেওয়া হয় যে মালদহ মুর্শিদাবাদের স্থল সীমান্ত নয়, সুন্দরবনের পথকেই ব্যবহার করা হবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই। সেখান থেকে অনুপ্রবেশের ঘটনা হোক বা জঙ্গি কার্যকলাপে যারা যুক্ত, তারা এই জলপথটা ব্যবহার করবে রাতের অন্ধকারে। সেই বার্তা পেয়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি ছুটে আসেন এবং হিঙ্গলগঞ্জ সহ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে একাধিক বৈঠক করেন, যেখানে মূলত তিনি নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই এই সুন্দরবনের যে জল সীমান্ত রয়েছে সেটাকে খালি রাখা যাবে না, কোনো অংশ খালি রাখা দেওয়া যাবে না। এমনকি বাড়তি বাহিনী যদি মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার অন্যান্য যে কমান্ডিং যে অফিসার তার সঙ্গে মিটিং করে জানান যে সেখান থেকে যদি বাড়তি জমান আনা যায় তারও ব্যবস্থা করতে হবে, বাড়তি বোটের ব্যবস্থা করতে হবে, এবং শুধু এমনি বোট নয়, স্বয়ংক্রিয় রাইফেল বসানো যে বোট হয় আধুনিক, সেই বোটের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সুন্দরবনের জলপথ যে মোটেই চিন্তার বাইরে রাখা হচ্ছে না। তুমি স্বয়ংক্রিয় রাইফেলের কথা বললে, আরেকটা বিষয় একটু ডিটেল জানতে চাইবো। দেখো, কাশ্মীর সীমান্তে যে ধরনের অস্ত্র মোতায়েন করা হয় সেই ধরনের অস্ত্র তো এতদিন বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হতো না। এবার কি তাহলে সেই ধরনের অস্ত্র মোতায়েন করতে চলেছে বিএসএফ? একদমই। দেখো, পাকিস্তানের যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, দুপারের সীমান্ত নিয়ে কিন্তু চিন্তিত ভারতীয় গোয়েন্দা সংস্থা। বিশেষ করে বাংলাদেশকে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে সেখান থেকে এই দেশে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি হতে পারে। রয়ের তরফে কিন্তু এই সতর্কবার্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে। সেই কারণেই এই স্বয়ংক্রিয় রাইফেল বসানো বোট এবং অন্যান্য আধুনিক যেগুলো সরঞ্জাম, যেগুলো প্রতিরক্ষা সরঞ্জাম, যেগুলো বঙ্গের বা ভারতের প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই ব্যবস্থা সুন্দরবনের জলপথে করতে নির্দেশ দেওয়া হয়েছে। সায়ন্ত, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীরবাবু, শুভজিৎ রয়েছে। সমীরবাবু, সায়ন্ত যে খবর দেখাচ্ছিল, গোয়েন্দা তথ্য পেয়ে ছুটে এসেছেন ডিজি, বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছেন সুন্দরবন সীমান্ত এলাকায়। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই 68 কিলোমিটার দীর্ঘ একটা এরিয়া, ভৌগোলিক অবস্থান এবং সেক্ষেত্রে বিএসএফ এর কাজের পরিধি, প্রতিকূলতা কিংবা অনুকূল পরিস্থিতি কি আছে সেখানে? আপনি যে কোনো জায়গায় কাজ করবেন, সেই কাজ তার মধ্যে বাধা বিপত্তি অনেক কিছু আসবে। আর বিশেষ করে যখন আমরা বিএসএফ এর যে রোলটা, সেই রোলটা হচ্ছে ইন্দো বাংলাদেশ, ইন্দো পাকিস্তান বর্ডারে যেন কোনো রকম ভাবে ক্রাইম না হয় এবং সেখানকার মানুষ যেন ভালোভাবে থাকতে পারে। আচ্ছা, আমি একটুখানি আপনাদের একটু করে নিই যে এই যে জায়গাটা আপনি বললেন যে 860 কিলোমিটার, যে আমাদের কিন্তু এইভাবে করেন একটা রিভারাইন বর্ডার, সেই রিভারাইন বর্ডারে মিড স্ট্রিমটা ধরা হয় যে আমাদের একদিকে হবে ভারতবর্ষ, অন্যদিকে হবে বাংলাদেশ। এখন এই যে জায়গাটা আমাদের বিওপি যেটা হয়েছে, সেই প্রথম বিওপি যেটা একেবারে সেই নাগাল্যান্ড, মণিপুর এবং ওইখানে যে শেষ হয়েছে সেই অঞ্চলে, সেটা হচ্ছে শামশের নগর বলে ইয়ে রয়েছে আমাদের প্রথম বিএসএফ বিওপি ইন্ডো বাংলাদেশ বর্ডারে। এখন যেটা মিস্টার চৌধুরী, ডাইরেক্টর জেনারেল বিএসএফ, তিনি যে নিয়ে এসেছিলেন, তিনি যে যথেষ্ট উৎসাহী এবং যেভাবে চলছে তার মতামতটা যদি আমরা মান্যতা দেই, তাহলে বলছেন যে খুব ভালো কাজ হচ্ছে। দ্বিতীয়ত যেটা সেই একটা হয়ে এই ধরনের, আর একটা হচ্ছে যে 90 কিলোমিটার একটা স্ট্রেচ আছে যেটা এস্চুয়ারি পয়েন্ট থেকে নিয়ে নদীতে এসে মিশছে এখানে। এই যে 90 কিলোমিটার,
সেই 90 কিলোমিটার কিন্তু অত্যন্ত স্পেশালি গার্ডেড। আমি আপনাদের একটুখানি জানাতে চাই যে এই যে জায়গাটা, এখান থেকে অনেকে মনে করেন যে ঢোকা খুব সুবিধা, এককালে হয়তো ছিল, কিন্তু এখন ওখানে আমরা 7টা ওখানে জাহাজ রেখেছি, তাদের সঙ্গে প্রত্যেকটা ওই মিডিয়াম ক্রাফট আর কি যেগুলো, তাদের সঙ্গে কিন্তু প্রচন্ড দ্রুতগতিস্বামী যে আমাদের যে ইয়েগুলো রয়েছে স্পিড বোট গুলো, সেইগুলো কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা জাহাজের সঙ্গে তৈরি রয়েছে, এবং ওয়ান অফ দিস ফার্স্ট স্পিড বোটস দ্যাট আর বিইং অপারেটেড ইন কান্ট্রি। সুতরাং এই যে জায়গাটা, এটা হচ্ছে যে এই জায়গাটা দিয়ে একটা চান্স তো থাকে, বাট যেটা অনেক বেশি ইয়ে ছিল ভালনারেবল, এখন সেটাকে কিন্তু আমরা অনেক টাকায় সেটাকে কন্ট্রোল, পুরোই বলবো যে কন্ট্রোলে এসে গেছে। তাহলে ওই দিক দিয়ে ঢোকার মতো এখন হয়তো কেউ হিম্মত করবে না। দেখা যাক। অসংখ্য ধন্যবাদ সমীর বাবু, আপনি আশ্বস্ত করলেন আমাদের প্রত্যেকেই। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছি। সমীর বাবুর সঙ্গে কথা হচ্ছিল এর আগে, সায়ন্ত যে খবরটা ব্রেক করলো যে সুন্দরবন উপকূলে গোয়েন্দা তথ্য পেয়েছেন এবং বিএসএফ এর ডিজি ছুটে এসেছেন যে ওখান থেকে হয়তো জঙ্গিরা ঢুকতে পারে, নাশকতা করতে পারে, অনুপ্রবেশ হতে পারে। দেখুন, বিএসএফ এর মতন যাবতীয় ব্যবস্থা নিয়ে চলেছে, কিন্তু বিএসএফ এর সঙ্গে রাজ্য পুলিশ, রাজ্যের আইবি, তাদের সমন্বয় সাধনত দরকার এক্ষেত্রে। দেখুন, এটা আমরা বহুবার বলেছি, বিএসএফ ভারত পাকিস্তান বর্ডারে যেখানে অসাধারণ কাজ করছে, বিএসএফ কে ভারত বাংলাদেশ বর্ডারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমানায় বারংবার তাদের প্রতিরোধের সামনে দাঁড়াতে হচ্ছে। এবং দুঃখের ব্যাপার, এই প্রতিরোধটা বাংলাদেশের অনুপ্রবেশকারী চোরাচালানকারী নয়, যত দেখি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ বা শাসক দলের কাছ থেকে। এটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু কারণ কোঅর্ডিনেশন না থাকলে বিএসএফ এর পক্ষে একলা কিছু করা অসম্ভব। তো এটা আমরা বারবার দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির ডাকে হাজিরা হুমায়ুন কবিরের বড় খবর। হাজিরা দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুনের বক্তব্যে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে দলীয় সূত্রে, এমনটাই খবর। কি পদক্ষেপ করা হতে পারে, সূত্র কি বলছে, সৌরভ? এই মুহূর্তে কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শুরু হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এবং এই শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে আমরা দেখতে পেয়েছি শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে সতর্ক করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে যে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখান থেকেই কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন পুনরায় তাকে শোকজ করবার জন্য। সেই শোকজের জবাবও দিয়েছেন হুমায়ুন কবির। এরপরই সেই শোকজের জবাবের পরেও কিন্তু হুমায়ুন কবিরকে আজকে ডেকে পাঠানো হয়েছে এবং মনে করা হচ্ছে যে তাকে সতর্ক করা হবে কিংবা কোনো বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হবে তার এই বারংবার মুখ খোলাকে কেন্দ্র করে যে দল অস্বস্তিতে পড়ছে এই ঘটনাকে সামনে রেখে। এই মুহূর্তে কিন্তু হুমায়ুন কবির শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি। কি পরিণতি দাঁড়ায় আমরা নিশ্চিতভাবে লক্ষ্য রাখছি। অবশ্যই নজর থাকবে সেদিকে। কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির এই ডাকে হাজির হওয়ার আগে হুমায়ুন কবির ঠিক কি বলেছেন শুনুন। যাবেন? নিশ্চয়ই যাবো। কখন যাবেন? যখন টাইম হবে, ওনাদের যখন টাইম হবে তখন। আপনাকে ডেকেছে মানে এই ক্ষেত্রে আপনার কোনো ছুট নেই তো? কি থাকবে, লিডারশিপ ডেকেছে, আমি একজন বিধায়ক কর্মী, আমি চলে যাবো, আবার কি বলার। আজকে 4 বছর হয়ে গেল। প্রথম দিন থেকে আমরা যে কথা জোর গলায় বলি, আমরা মানুষের পাশে, মানুষের স্বার্থে খবর করি। আরো একটা খবরের জোর দেখুন। কসবার রাজডাঙ্গায় ফের বসেছে জলের কল। মেয়রের নির্দেশে অবশেষে পিছু হটলেন কাউন্সিলর লিপিকা মান্না। টিভি9 বাংলার খবরের পরেই বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন কলকাতার মেয়র। কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গেও কথা হয় ফিরহাদ হাকিমের। যেখান থেকে কল তোলা হয়েছে সেখানে আবার কল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নাকে নির্দেশ দিয়েছেন মেয়র। পুরসভায় জল সরবরাহ বিভাগের ডিজির সঙ্গেও কথা বলেছেন মেয়র। এই ধরনের বিষয়ে কাউন্সিলর বললে মেয়রকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মেয়রের নির্দেশের পরেই ফের কল বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে আগেই।
একটা অভিযোগ চলছে যে আপনার এটার মধ্যে ভোট সম্পর্ক, এর মধ্যে পার্টি অফিসে যাওয়া সম্পর্ক, এরকম প্রসঙ্গ কেউ বলেনি এবং তারা সবাই আমার কাছে আসেন এবং আমিও যাই তাদের কাছে। কয়েকজনে যদি তাদের নিজস্ব বক্তব্য কেউ বলে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না তারা কেন এই মোমেন্টামে এগুলোকে তারা ব্যবহার করছে। কিন্তু আমি মানুষকে জল দেব বলেই, জলের পরিষেবা দেব বলেই 24টা কল কিন্তু তাদের কাছে। গরমকালকে কেন বেছে নিলেন? এটা শীতকালেও করা যেত না। কাজ হয়েছে তো 2 মাস ধরে কাজ চলছে। এটা আমাদের জানুয়ারি নাগাদ, আমার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করেছি কাজটা শেষ হলো। এবার গরমকালে আমি তো জল কেটেছি মানে অন্য জল তো অফ করে দিচ্ছি না, আমি তো পর্যাপ্ত জল দিচ্ছি। কর্পোরেশনে যে কোনো কাজ করি আমরা মেয়রের পারমিশন, মেয়রের সঙ্গে কথা বলা, মেয়রের কাছে যাওয়া এবং মেয়রকে আমরা জানিয়েই কাজ করি। এবং এই যে কাজটা হয়েছে সেই কাজটা আমরা যখন শুরু করেছিলাম সেটাও উনি জানতেন। এবং যখন এই সমস্যাটা হয়েছে, এই যে জলের যে 4টে কল যেহেতু কাটা হয়েছে, তারা চাইছে আবার তাদের পাশে সেই 4টে কল লাগানো হোক। 4টে পরিবার বলছে। তো আমাকে মেয়র সাহেব বলেছেন যে আমরা তো প্রতিনিধিরা পরিষেবা দেওয়ার জন্য মানুষের সেবা করছি, মানুষ যাতে পরিষেবাটা সম্পূর্ণভাবে পায় তাতে যদি জলটা দেওয়া যায় 4টে কল তুমি করে দাও। আমি নিজেই চলে গেছি এবং সেখানে গেছি, গিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে। এবং মেয়র আমাকে অ্যাসিওর করেছিল যে যেখানে কল ছিল সেখানে কল বসবে এবং এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না। আমরা দায়বদ্ধ মানুষের কাছে জল দেওয়ার জন্য এবং কলকাতা পৌরসভার মাননীয় মহানাগরিক বস্তির প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং সেখানে তিনি তার কর্তব্য পালন করেছেন। এবং মানুষরা যদি জল পায় তাহলে এর চেয়ে ভালো খবর, খুশির খবর আর কিছু হতে পারে না। টিভি9 বাংলার খবরের জোর কতটা দেখলেন? আর এবার যে খবর দেখাবো হলপ করে বলতে পারি এর ইম্প্যাক্ট পড়তে বাধ্য। পানীয় জলের দাবিতে বালতি হাতে পথ অবরোধ করছেন কুলটির বাসিন্দারা। এই গরমকালে কুলটির বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। প্রতিবাদে হাড়ি বালতি হাতে পথে নেমে এসে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। ছবিটা একবার দেখুন। আসানসোল পুর নিগমের 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রতিবাদ করেন। অভিযোগ, কাউন্সিলরকে বারবার বলেও এই জলের সংকট কাটছে না। গরমকালে রাস্তায় বালতি হাতে, হাড়ি হাতে সেখানকার বাসিন্দারা বসে আছেন। দিদি ভাই ভোট দিন, দিদি ভাই ভোট দিন, তাহলে কেরাম লাগে বলুন আপনি? আর 4 মাস ধরে জল পাচ্ছি না, ছেলে পুলে নিয়ে কোথায় যায়? আমাদের যে কল খোলা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করলে? হ্যাঁ, কারা বন্ধ করেছে? কি কাউন্সিলররা করেছে, নেতারা করেছে, আর কে করবে? তাহলে আপনাদের অনেকটাই অসুবিধার মধ্যে। অনেক আর 4 মাস ধরে কষ্ট করছি। ওখানে গিয়েছে, বলছে কি আমরা জল আমাকে ওখানে ভোট পাই না, আমরা জল দিতে পারবো না। তারপরে যত ঘর আছে কারো কাছে 3000 টাকা করে, কারো কাছে 500 টাকা করে এমনি পয়সা নিয়েছে, কারো ঘরে কল নাই। না না, ऐसा तो बात नहीं। ऐसा बात बोलने से काम चलेगा? बोलिए, ये तो गलत बात है। अभी यही आश्वासन दिया जाएगा कि ठीक है, मेयर साहब पास जा रहे हैं, उनसे बोलेंगे कि देखिए ऐसा ऐसा सिचुएशन है, पानी के बिना लोग तड़प रहा है ना, कुछ टैंकर की व्यवस्था कर दीजिए।